আর কতটা সাপোর্টিভ হলে আমরা আবার দ্বিতীয়বারের মতো একসাথে মা হয়। আমার উপরে এতই রাগ যে আমার সতীন কেন বুঝাইতে গেছে এসব কথা, ওর গায়ে পর্যন্ত হাত তুলছে, বুঝতে পারে তোমার বাবা হচ্ছে আইসিইউতে, লাইফ সাপোর্টে তুমি আসো। ডাক্তাররা পর্যন্ত বলতেছিল যে শ্রাবণীকে ওনাকে যদি একবার আনতে পারলো। শোনার পর আমার সতীনের চোখ বেয়ে শুধু পানি পড়তেছিল। অন্যান্য জায়গায় কি হয়, ছেলেরা বেশি প্রাধান্য পায় আর মেয়েরা একটু কম প্রাধান্য পায়। আমাদের ক্ষেত্রে ঠিক বিপরীত হয়েছে, আমাদের ছেলে অনেক বেশি অবহেলা পাইছে, একটু না অনেক। এমন একটা কথা বলবো যে আমার সতীন আমাকে ভিডিওতে কথা বলতে দেয় না, সম্মান করে না। 3.5 বছর চলতেছে, আমার আম্মু একবারও কিন্তু এই বাসায় আসে নাই। তো ওই যে প্রেগন্যান্সি টাইমে কিন্তু মেয়েরা কম বেশি মায়ের যত্ন পেয়েই থাকে, কিন্তু আমি তো সেটা পাইনি। ঠিক আছে, বলতেছিল যে সে কোনোভাবে আমার সাথে সংসার করবে না, ছাড়াছাড়ির পর্যায়ে চলে যাবে। প্রায় আমাদেরকে একটা কমেন্ট করেন যে কি জানি সতীন কখনো আপন হয় না। সতীন নাকি কখনো আপন হয় না। আমাদের দুই সতীনের সংসার জীবনের 3.5 বছরের সম্পূর্ণ গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে সবচেয়ে বড় যে প্রশ্নটা আসে যে আমরা দুইজন কিভাবে সতীন হলাম, মানে সতীন হওয়ার আগে যে গল্পটা, কেন কি কারণে এই বিষয়টা আমাদের মাথায় আসলো, এটা নিয়ে সামনে বিস্তারিত একটা ব্লগ আসবে। আর যাদের এই বিষয়ে অনেক বেশি আগ্রহ তারা আমাদের চ্যানেলে দুই সতীনের লাইফ স্টোরি নামে একটা প্লেলিস্ট পেয়ে যাবেন। সেখানে ভিডিওগুলো দেখলে অনেকটা ধারণা পেয়ে যাবেন। আর আমরা কিছু কথা বলতে ভুলে গেছি, সেখানে স্কিপ হয়ে গেছে, তাই বিস্তারিত সামনে তো একটা ব্লগ থাকছে। আর অনন্যা মিমাপু আমাদেরকে অনেকগুলো প্রশ্ন করছে। তার মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে আমাদের দুইজনের মধ্যে বয়সে কে বড়। তো অবশ্যই বড় সতীন বড়, সে আমার থেকে 1.5 বছরের বড়। আর আমার সতীন আর হাজব্যান্ডের বয়সের ব্যবধান হচ্ছে 1 বছর। তা বুঝতেই পারতেছেন যে আমার সাথে আপনাদের ভাইয়ার বয়সের ব্যবধান 2.5 বছর, খুব বেশি না, অনেক কমই, এটা কেউ ধরেও না 2.5 বছর। এখানে অন্যান্য বিষয়ে কথা কম বলি, এখন আমি মূল গল্পে চলে যাই। সময়টা ছিল এপ্রিল 2022, যখন আমরা সতীন হই। তো প্রথম দিন গিয়ে আমরা গ্রামে উঠছিলাম। তার কারণ হচ্ছে এই যে এখন আমাদের 2 সতীনের 3তলা বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদেরকে জায়গা দেওয়া হয়নি। এখন নিজেদের বাড়িতে জায়গা দিতেছে না, ভাড়া বাসা খুঁজতেছিলাম। একদিনের মধ্যে রাতারাতি কি আর বাসা ভাড়া দেয় বলেন, কেউই দিতে চাচ্ছিল না। রমজান মাস ছিল, আমার সতীনের আর জামের অবস্থা খারাপ হয়ে গেছে বাসা খুঁজতে খুঁজতে, কিন্তু কেউ বাসা ভাড়া দিচ্ছে না। পরে আলহামদুলিল্লাহ একটা আন্টিকে পাই যিনি রাজি হয়। তাকে বলা হয় যে আমরা পরীক্ষা দিব, এই জন্য হচ্ছে বাসা ভাড়া নিচ্ছি, এইপার থেকে ওই পার গিয়ে পরীক্ষা দেওয়া খুবই টাফ ব্যাপার হয়ে যায় আন্টি, এই জন্য বলছে যে আচ্ছা সমস্যা নেই, তোমরা থাকো যতদিন তোমাদের পরীক্ষা। তারপর হচ্ছে যে আমার পরিচয় যেটা দিছিল, এটা মনে হলো আমার এখনো পর্যন্ত হাসি পায়। আমি তাদের খালাতো বোন, এখন ওরা তো বাচ্চা বাচ্চা 2টা মানুষ, একজনের প্রয়োজন, এই জন্য হচ্ছে আমাকে আনছে, আমারও পরীক্ষা, আমিও পরীক্ষা দিব। আর ভাড়া বাসার বাস্তবতা তো আপনারা সবাই জানেন। তবে আলহামদুলিল্লাহ আন্টি অনেক ভালো ছিল, মাঝে মধ্যে এসে আমাদের খোঁজখবর নিয়ে যাইতো। জানি না আন্টি হয়তো কখন আমাদের এই ভিডিওটা দেখবে, তখন কি না কি ভাববে যে ওনার বাসায় এতদিন ছিলাম, এত মানে কিছু হয়ে গেছে, উনি কিছুই জানে না। তো যেটা বলতেছিলাম, মানে ভাড়া বাসায় আপনাদের মানে ভাইয়াও তখন কিছু করে না, শুধু পড়াশোনা করে, চাকরি বাকরি কিছু নাই। খুবই কষ্ট হয়ে গেছিল সব দিক দিয়ে। আর আপনাদের ভাইয়া তো মায়ের একমাত্র ছেলে, খুবই আদরে আদরে বড় হয়েছে। মানে আপনারা যারা আমাদের রেগুলার ব্লগগুলো দেখেন তারা তো জানেন যে আপনাদের ভাইয়ার জন্য আমাদের রেগুলারই মাছ, মাংস, পোলাও, রোস্ট, বিরিয়ানি এইসব রান্না করতে হয়। কিন্তু ওই সময়টাতে সে যে কি দিয়ে খাইছে, কিভাবে খাইছে, একমাত্র আল্লাহই ভালো জানে। আর এত কষ্ট যে করতে পারবে আমার শাশুড়ি আম্মা নিজেও বিশ্বাস করতে পারে না। সেই সাথে আমার সতীন তো আরও আগেই না, এই কয়েকদিন দেখেই। তো মানে সব দিক দিয়ে কষ্ট তো হয়েছে, পানি খাওয়াটা নিয়ে পর্যন্ত আমাদের কষ্ট হয়েছে, অনেক দূর থেকে গিয়ে পানি আনতে হইতো। আপনাদের ভাইয়া কি করতো, অনেকগুলা বোতল একসাথে করতো, করে ওইগুলা হচ্ছে পানি ভরে নিয়ে আসতো, তারও ওইগুলো আনতে অনেক কষ্ট হইতো, কারণ কখনো তো কোনো কাজ করে নেই, তার মাথাকে কোনো কাজই করতে দেয়নি। আর এমনিতেও ছেলেরা মায়েদের একটু বেশি আদরের হয়। আর মানে আমার সতীনও কিন্তু তখন সংসারের কাজে তেমন একটা পাকাপোক্ত না। আমি আসার আগ পর্যন্ত বাবার বাড়িতে মেয়েরা যেভাবে থাকে আমার সতীনও ঠিক সেভাবেই থাকতো, পড়াশোনা করতো, প্রাইভেটে যেত, কোচিং করতো, তারপর নিজের মতো নিজে থাকতো। সংসারের যাবতীয় যত কাজ আছে সব কিছুই আমার শাশুড়ি আম্মা সামলাতো। তো ও যেহেতু সংসারের কিছু বুঝে না, তারপর আবার আমি আসছি, আমার প্রতি একটা দায়বদ্ধতা আছে, হুট করে সতীনের সংসার সব কিছু মানিয়ে নিতে ওরও অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু কিছু বলতেছিল না।
প্রথম যেদিন সুমাইয়া আসছে ওই দিনকার আমি ওর আম্মুর সাথে কথা বলি। তো কথা বলার সময় বলতেছিল যে তুমি শ্রাবণীকে পাঠায় দাও, তুমি শ্রাবণীকে পাঠায় দাও, ওর আব্বু অসুস্থ হয়ে যাবে। তো পরে আমি আর কিছু বলি নাই, মানে অসুস্থ হয়ে যাবে যদি শ্রাবণীকে না পায়। তো আমি বলতেছি কি তোমার আব্বু কি অসুস্থ? তো ও বলতেছে কি না অসুস্থ না, বাট আগে 2বার হার্ট অ্যাটাক করছে, এইবার অনেক সাবধানে থাকতে বলতেছে। পরে এটা বলার পর ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। তো কিছুদিন যায়, 1 সপ্তাহের মতো যায়। পর আমি বলতেছিলাম কি যে আলহামদুলিল্লাহ কোনো কিছু হয় নাই, যেহেতু আর হবেও না, মানে কোনো অসুস্থ হওয়ার কোনো চান্স নাই। তো এই কয়েকদিন আমার মনে হয় উনি ওকে খুঁজতেছিল যে ও কোথায় আছে। র্যাব, আর্মি, পুলিশ সব কিছু মানে ইনফর্ম করা হয়ে গেছে যে ওকে খুঁজে দাও, ছবি তারপরে ঠিকানা সব কিছু দিয়ে দিছে, সবাই খুঁজতেছিল। তারপরে ও যখন কথা বলতেছিল তখন বলতেছিল যে তুমি এইখান থেকে কথা বলতেছো, এইখান থেকে কথা বলতেছো, আমি সব বুঝতেছি। তো আমাদের বুঝতে আর বাকি নাই যে সব প্রশাসনে ইনফর্ম করা শেষ। তো 17 দিনের দিন একটা কাহিনী ঘটছে। ও তো কথা বলতে গেছে, আমরা সবাই কথা বলতে গেছি। তো বলতেছে তোমার বাবা হচ্ছে আইসিইউতে, লাইফ সাপোর্টে তুমি আসো। ডাক্তাররা পর্যন্ত বলতেছিল যে শ্রাবণীকে ওনাকে যদি একবার আনতে পারেন উনি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো এগুলা শোনার পর আমার সতীনের চোখ বেয়ে শুধু পানি পড়তেছিল, আর আমার মাথায় কি মানে কোনো কথাই আসতেছিল না। আমি বলতেছিলাম যে তুমি এখনই সিএমএইচে যাও, তোমার বাবার সাথে গিয়ে দেখা করে আবার চলে আসো। কিন্তু তখন আমি বুঝতেছিলাম না আসলে যে পরিস্থিতিটা কেমন। তখন আমার সতীন তখন না আর কি অনেক পরে আমার সতীন বলে যে আমি যদি এখন যাই আমাকে পুরো আটকাই ফেলবে আর তোমাদের উপরে অনেক বাজেভাবে প্রভাব পড়বে। তো মেইনলি আমাদের কথা চিন্তা করেই ও আর কি ওর বাবার সাথে দেখা করে না। আল্লাহর রহমতে আঙ্কেল 2-3 দিনের ভিতরেই সুস্থ হয়ে যায়। আর আমার সতীনের ধৈর্যের আর সাহসের প্রশংসা অবশ্যই করতে হয়। তো যেটা আমার সতীন বলতেছিল যে 17 দিনের মাথায় আমি জানতে পারি আমার আব্বু অনেক অসুস্থ, লাইফ সাপোর্টে আছে। তখন আমারও ইচ্ছে করতেছিল যে আমি পারি না, উড়াল দিয়ে চলে যাই। কিন্তু আমার মাথায় এই জিনিসটা আসছে যে মানে আমার আব্বু এমনিতে আর্মিতে চাকরি করে, তারপর মানে চাকরি করে না, রিটায়ার্ড হয়ে গেছে। আমার ভাইয়া চাকরি করে। তারপর এই যে আমি চলে আসছি, তারা কিন্তু প্রশাসনিকভাবে অনেক কিছুই করছে, আইনিভাবে আর কি। এখন যদি আমি যাই আমাকে আটকে ফেলবে, সেই সাথে আমার সতীনের আর জামাইয়ের লাইফটা পুরো তছনছ হয়ে যাবে। এতটুকু আমি গ্যারান্টি ছিলাম যে আল্লাহ যদি হায়াত রাখে আমার আব্বু ইনশাআল্লাহ বাঁচবে, আর আমার আব্বুর কিছু হবে না, সুস্থ হয়ে যাবে। আমি আল্লাহর উপরে এতটুকু ভরসা রাখছিলাম। আলহামদুলিল্লাহ আব্বু সুস্থ হয়ে গেছে। সেদিন যদি আমি যেতাম তাহলে আজকে আর আমাদের সংসারটা মনে হয় না এত সুন্দর থাকতো। তোমার কারণে আমাদের সংসারটা এত সুন্দর। মানে আমার মনে হয় যে সতীনের সংসারে আসার পর আমার সবচেয়ে বড় ত্যাগ এটাই যে আমার আব্বু অসুস্থ ছিল, তারপরও আমি যাইনি। আর মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তাদের বাবারাও তাদের মেয়েকে অনেক ভালোবাসে, আবার আমরা মেয়েরাও বাবাকে অনেক ভালোবাসি। কিন্তু সেই সময়টা আমি যে কিভাবে নিজেকে আটকে রাখছি আমি নিজেও জানি না। আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, আর এই কথাটা মূলত আমাদের মনের কষ্ট থেকে আপনাদের সাথে শেয়ার করা। অন্যান্য জায়গায় কি হয়, ছেলেরা বেশি প্রাধান্য পায় আর মেয়েরা একটু কম প্রাধান্য পায়। আমাদের ক্ষেত্রে ঠিক বিপরীত হয়েছে, আমাদের ছেলে অনেক বেশি অবহেলা পাইছে, একটু না অনেক। তো মানে ও যখন হয়েছে, ও একটা ছোট্টখাট্টো পুতুলের মতো বাবু হয়েছিল, দেখলেই মায়া লাগে। ও যখন পেটে ছিল তখন আমি বলতাম যে আমার না একটা ছোট্টখাট্টো একটা পুতুলের মতো বাবু হবে। তো ওকে যখন আমি প্রথম হাতে নেই, মুখটা খুলে দেখি, তো পুরো একটা ছোট একটা পুতুলের বাচ্চা মনে হয় শোয়া রাখছে। ওকে দেখে আমার এত মায়া লাগছে, আমি পুরো কান্নাই করে দিছিলাম বেডে বসে। তখন তো তুমি ছিলা না, তুমি দেখতে পাওনি। আমি ছিলাম ওই টাইমে বাসায়, যখন আব্দুলকে নিয়ে আসে বাসায়। আমি অনেক প্রেশারের মধ্যে তখন ছিলাম। আমাতুরে 4 মাস, বুঝতে পারতেছেন, ও অনেক ছোট, তার উপর আমাতুর আবার রাতের বেলা ঘুমায় না, সারা রাত জেগেছিল। একটা কথা বলে এখানে, আর হচ্ছে আমার ডেলিভারির আগের দিন পর্যন্ত আমি রান্না করছি, আর ও সকালবেলা হঠাৎ করে ওর কাঁধের উপরে সব দায়িত্ব পড়ছে, তো বুঝিয়ে নি ওর অবস্থাটা কি। তারপর হচ্ছে যে আমি ভোরের দিকে আমাতুর একটু ঘুমাইছিল, তখন রান্না বান্না করে রাখছিলাম। ওকে নিয়ে ও শুয়েছিল, তো তখন তো শুয়ে খেলা করে, তখন মানে যতটুকু পারছি কাটাকুটি করছে। আর আমি তো অনেক আস্তে ধীরে কাজবাজ করি, আবার করি নাই। এখানে আসার পরে আমার কাজ করতে হয়নি, আমার সতীন সবসময় করছে, আরও বেশি স্লো হয়ে গেছি। তো অনেক মানে আস্তে ধীরে অনেক কষ্ট করে আমার রান্নাগুলো করতে হয় আমাতুরকে নিয়ে। পরে ভোরের দিকে আমাতুর একটু ঘুমায়, তাও পরে আজান দেয়, আজানের শব্দ শুনে উঠে যায়। তারপর ওকে নিয়ে আমি রান্নাটা শেষ করি। সকালের দিকে 6টা কি 6:30 বাজে, তখনই চলে আসছে ওরা। আমাদের হাজব্যান্ড হসপিটালে রাখবেই না, মানে যত তাড়াতাড়ি পারে বাসায় চলে আসবে।
পরে আমি যখন আব্দুলকে দেখছি আমি তো দেখে পুরাই মানে হা হয়ে আছি, এটা তো পুরা শরীর লাল টকটকা হয়ে আছে একদম আব্দুলের। পরে আমি ধরে বলি যে ওর শরীরটা এত নরম কেন? আমার তো আবার একটু অন্যরকম হয়েছে, একটু মোটা সোটা, তারপর গা হাত পা অনেক শক্ত ছিল। আর আব্দুলের গা হাত পা একদম তুলার মতো নরম ছিল। আমি শুধু ওকে যখনই ধরতাম এভাবে গালগুলো চাপতাম আর হাত পাগুলো ধরতাম, আমার না অনেক মজা লাগতো ধরতে। আর ধরে কুলে নিয়ে এভাবে একদম চাপ দিয়ে ধরে রাখতাম। যেহেতু অবহেলা বেশি পাইছে, আমি সবসময় আব্দুর রহমানকে আদর একটু বেশিই দিছি আমাদের মেয়ের চাইতে, কারণ ওকে তো সবাই আদর করে কিন্তু আব্দুলকে তো কেউ আর করে না, তাই আমাদেরই বেশি বেশি করতে হবে। আপনারা যদি আমাদের শুরুর দিকের ভিডিওগুলো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আব্দুল আমার সাথে সাথেই বেশি থাকছে। এমনকি আপনারা কমেন্ট পর্যন্ত করছেন, আমরা মনে করছি যে মানে ছেলেটা হয়তো ছোট আপুর, আব্দুল আমার সাথে এত মিশে, আমাকে এত পছন্দ করে, আপনাদেরকে কি বলবো, বেস্ট ফিডিং পর্যন্ত আমার কাছে করতে চাইতো, আমার সতীনের কাছে করতেই চাইতো না। মানে ফ্রেন্ডের মতন হয়ে গেছে। আব্দুল একটু পরে পরে এসে মজা করে ঠাস ঠাস করে ওকে মারে। মানে আব্দুল আমার সাথে এমন আচরণ করে মনে হয় যে আমি ওর বন্ধু লাগি। এসে আমার সাথে দুষ্টামি করে চিল্লার একটু পরপর এসে আমাকে শুধু থাপ্পড় মারে। বন্ধুরা যেমন একজন আরেকজনের সাথে দেখা হইলে শুধু থাপ্পড় মারে, আমারও এমন করে। আর ওর এই ব্যাপারগুলো যে কি কিউট, আমি কি বলবো, মাশাআল্লাহ। সবাই আমাদের ছেলের জন্য দোয়া করবেন। অবশ্যই এখন সেই অবহেলাটা একটু কমে আসছে, পুরোপুরি না কমলো। আমার শাশুড়ি আমার হচ্ছে ছেলে অনেক পছন্দ, মানে ছেলে না মেয়ে অনেক পছন্দ। তার একটাই কথা মুখে যে আমি ছেলে একটা পালছি, আমার আর ছেলের শখ নাই, এখন আমার মেয়ে লাগবে, আমি আমার নাতনিরই আদর করি। আরও তো আমার নাতি আব্দুর রহমান, ওকে কেন আদর করবো না, তোমরা সবসময় এমন করো কেন? কিন্তু আমরা তো তফাৎটা বুঝতে পারি, তাই না? যাই হোক, কিছু বলি না, আমরা মা বাবা, আমরা ওদের জন্য কতটুকু করতেছি এটাই হচ্ছে দেখার বিষয়। অনেকেই একটা কমেন্ট করেন আমার সতীন আমাকে ভিডিওতে কথা বলতে দেয় না, সম্মান করে না। আসলে ভিডিওতে কথা বলতে গেলে অনেক জোরে জোরে বলতে হয় আর অনেকগুলো কথা একসাথে গুছায় বলতে হয়। এমন হয় আমার সাথে, আমি অনেক জোরে জোরে কথা বলছি কিন্তু যে গুছায় বলতে পারতেছি না, আবার গুছায় বলছি কিন্তু যে একদম আস্তে আস্তে। আমার সতীন তো মাঝে মধ্যে আমার ঝাড়িয়ে দেয়, এই তুমি আস্তে আস্তে কথা বলো কেন? আমি মনে করেন আমি কথা বলতেছি এর ভিতরে আমার ভিডিওটা কাট হয়ে যায় যে তুমি তো আস্তে কথা বলো কেন। আর আমার নার্ভাসনেসের কারণে আসলে এমন হয়, আমি বলতে পারি না, আমি ভিডিওর সামনে আসলে আমার মনে হয় সব কথা, দু একটা কথা বলবো এরপরে অফ, আর কোনো কিছু বলতেই পারি না। আমার হার্টবিট রেট অনেক বেড়ে যায়, আমার শরীর থেকে ঘাম ঝরতে থাকে। আর অনেক সময় ভিডিওতে দেখা যায় আমি কথা বলতেছি মাঝখান দিয়ে ও কথা বলতেছে, তো এটা অনেকে বলে যে ওভার স্মার্ট বা আমাকে কথা বলতে দেয় না। আসলে এমন না, ও না বুঝতে পারে যে আমি এখন আটকে যাব, এই কারণে ও হচ্ছে গিয়ে অন্য কথায় চলে যায়, আর না হলে আমার কথাটাও গুছায় বলে। আসলে এটা আমার নার্ভাসনেসের কারণে, আমারই দোষ, আমার সতীনের কোনো দোষ নেই। সামনাসামনি যদি আমাদেরকে কখনো দেখে তাহলে এই কথাটা বিশ্বাস করবে। মানে আমাদের আশেপাশের লোকজন বলে যে আমি নাকি অনেক অহংকারী, মানুষের সাথে কথা বলতে চাই না ইত্যাদি আরো অনেক কিছু, কিন্তু বড় বউটা কত ভালো, আমাদের সবার সাথে মিশে কথাটা তো বলে, সবসময় নিচে আসে, দেখা সাক্ষাৎ হয়। কিন্তু ছোট বউটারে মানে ধরতে গেলে দেখাই যায় না নিচে নামতে কখনো। অনেক অহংকারী মনে হবে, দেখলে আমাদের দেখলে মনে হবে যে আমি হয়তো কথাই বলি না মানুষের সাথে। হাসির ব্যাপার কি জানো, তোমাকে না অনেকে বলে বড় লোকের ঝি, আমি আসলে ওনাদের সাথে তর্কে যেতে চাই না, মানে ওনারা যা বলে আমি জাস্ট শুনে চুপ থাকি, আর কিছু বলি না। মানে কি আর বলবো, মানে বাস্তবে আমরা একদম বিপরীত। আমার সতীন হচ্ছে ক্যামেরার সামনে কথা বলতে পারে না, কিন্তু বাস্তবে সারা দিন পটর করতেই থাকে। আর আমি হচ্ছে ক্যামেরার সামনে এসে একটু পটপট করতে পারি। তবে ইদানিং আমার কি জানি হয়েছে, আমিও মানে আপনারা আমার সতীনকে বলতে আমারও সেম অবস্থা হয়ে গেছে। ক্যামেরার সামনে আসলে অনেক বেশি হাইপার হয়ে যাইতেছি, কথা বলতে পারতেছি না, কথা তুতলাই যাইতেছে। এখন পর্যন্ত মনে হয় অনেকবার আমি তুতলাই গেছি। সব দোষ তোমার কারণে আমি এখন আর ক্যামেরার সামনে এসে কথা বলতে পারি না, নার্ভাস হয়ে যাই, কথা তুতলাই যায়। আবার প্রত্যেকটা ভালো জিনিসে তোমার নজর দিতে হয়। মাশাআল্লাহ, তোমার ভিডিওগুলো অনেক সুন্দর হয়, এটা বলার কিছু নাই। আর গাইস, আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের এই 3.5 বছরের সংসারে সুমাইয়া কখনো আমাকে তুই বলে কথা বলেনি, আর আপু ছাড়া কখনোই ডাক দেয়নি। এখন এমন একটা কথা বলবো যে কথাটা আপনাদেরকে কখনো বলি নাই, খুবই সিরিয়াস একটা কথা। আপনাদের ভাইয়া যখন এইচএসসি পরীক্ষা চলে, তখন আমি আপনাদের ভাইয়ার সাথে টানা 15 দিন কথা বলি নাই। আমার হাসি পাচ্ছে কেন? তখন আপনাদের ভাইয়া এত রেগে গেছিল, এখন হয়তো বা আমাদের হাসি পাইতেছে, কিন্তু তখন মানে সিচুয়েশনটা এমন ছিল কি বলবো, যে আপনাদের ভাইয়া আমার উপরে এত রেগে গেছে, বলতেছিল যে সে কোনোভাবে আমার সাথে সংসার করবে না, ছাড়াছাড়ির পর্যায়ে চলে যাবে। এখনই তোমার বাবাকে ফোন দাও।
মানে এই ডায়লগটা আমার সারা জীবন মনে থাকবে। এখনই তোমার বাবাকে ফোন দাও। মানে বলতেছিল যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, কোনোভাবেই তোমার মতো মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না, তুমি কিভাবে পারো আমার পরীক্ষার সময় এরকম একটা সিরিয়াস মোমেন্টে এসে আমার সাথে এতদিন কথা না বলতে। তো তখন হচ্ছে আমার সতীন আমার জামাইকে বুঝাতে যায় যে আচ্ছা এমন তো হয়ই, ছোট মানুষ বুঝতে পারে নাই, কয়দিনই বা হয়েছে আসছে, এমন করে না, বুঝতে পারি না, সবকিছু ঠিকঠাক করে ফেলো। মানে আমার উপরে এতই রাগ যে আমার সতীন কেন বুঝাইতে গেছে এসব কথা, ওর গায়ে পর্যন্ত হাত তুলছে, বুঝতে পারেন। যাই হোক আলহামদুলিল্লাহ কোনোভাবে ওই টাইমে মিটমাট হয়ে যায় সবকিছু। এই জন্য এখনো পর্যন্ত আপনার এই ছোট সতীনকে দেখতে পাচ্ছেন, এত হাসি খুশি একটা ফ্যামিলি। আবার যখন আমার সতীনের সাথে আমার হাজব্যান্ডের সমস্যা হয়েছে তখন আমি সবকিছু মানে হ্যান্ডেল করছি যে না এরকম তো সংসারে টুকিটাকি হয়েই থাকে, এসব তো এত বড় জায়গায় নেওয়ার কোনো দরকার নেই। আর আপনাদের ভাইয়ার না এত রাগ, ওই টাইমে 15 দিন কথা না বলে থাকা একদিক দিয়ে ঠিক, কিন্তু আরেক দিক দিয়ে খুবই খারাপ হয়েছে, কারণ তখন তার পরীক্ষা চলতেছিল, এইচএসসি একদম বোর্ড পরীক্ষা। সে কোনোভাবেই মাথা নত করবে না কোনো জায়গায়, বলো তার এই একটা বদ অভ্যাস না আমার খুবই বাজে লাগে। আর আমিও তো বাবার বাড়িতে বাপের আদরের একমাত্র মেয়ে, খুবই আদরে বড় হয়েছি, আমিও তো মাথা নত করবো না। সে যেমন মায়ের একমাত্র ছেলে, আমিও তো একমাত্র মেয়ে, তাহলে আমি কেন মাথা নত করবো? তো এ নিয়ে হচ্ছে মানে ঝগড়াটা অনেক বড় পর্যায়ে চলে যায়। আর আমরা একজন আরেকজনের প্রতি অনেক সাপোর্টিভ। আমার সাথে যখন আমার হাজবেন্ডের ঝগড়া হয় তখন আমার সতীন সবকিছু মিটমাট করে, ওর সাথে যখন আবার আমাদের হাজবেন্ডের ঝগড়া হয় তখন আমি সবকিছু মিটমাট করি। এইভাবেই হচ্ছে একটা সংসারের ব্যালেন্স হয়। মানে আর এই জিনিসটা হয় আপনজনদের মাঝখানে। যদি আমি ওকে পর ভাবতাম বা ও আমাকে পর ভাবতো, এই ঝামেলাগুলো যখন হয়েছে ওই একটু থেকে আবার আমরা একটু উল্টাপাল্টা বুঝাই ঝামেলাটা অনেক বড় করে এই সংসার থেকে একজনকে সরিয়ে দেওয়া যেত। কিন্তু যেটা আমরা করি নাই, এটা আমরা কখনো চাই নাই। আল্লাহ চাইছে যে আমরা একসাথে হই, আলহামদুলিল্লাহ একসাথে হয়েছে, এখনো পর্যন্ত আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আর আপনারা তো অবশ্যই দোয়া করবেন। আর আমাদের ঝামেলা মিট করার জন্য মাঝে মধ্যে আমরা একটু একটু মিথ্যা কথাও বলতাম, এটা একটু বলে দাও না। নুফা এটা করতেই পারে না, নুফা এটা তো বলে না, নুফা আর একটা বলছে, বা দেখো সাকিব এটা বলে না, তোমাকে ডাকতেছে তুমি যাও পাশে বসো কথা বলো, এরকম আমি মানে এমন করতাম। এ আবার মানে অনেক খুচাখুচি করে জামাইয়ের সাথে, বুঝছেন, এটা ওইটা বলে রাগায় দেন, আরে না এটা তো এই কারণে বলে না। আর যতদিন ঝগড়া থাকে না ততদিন একটা মানে অনেক সুন্দর একটা জিনিস হয় যে আমি আর তোমার হাজবেন্ড আমরা দুইজন মিলে ওকে অনেক জ্বালাই। মানে ও মানে আমরা যখন কথা বলি তখন ও মানে আরো রেগে যায়, ওরা আরো বেশি জ্বালায়। মানে আমার সাথে আপনাদের ভাই একটু বেশি খুচাখুচি করে, ছোট তো এই জন্য বেশি একটু দুষ্টামি করে। ছোট। আচ্ছা এখন তো অনেক মজা করলাম, আমাদের প্রেগনেন্সি টাইমের গল্পটা আপনাদেরকে একটু শেয়ার করি। আমি যখন প্রেগনেন্ট হই তখন কিন্তু আমি কোনো কাজই করতে পারতাম না। আমাদের প্রেগনেন্সি ব্লগে কিন্তু আমি শেয়ার করছি এই কথাগুলা। আমার প্রচুর পরিমাণে সমস্যা ছিল, মর্নিং সিক বলেন, সারাদিনই বমি করতাম। তারপর শরীরের যে একটা মানে দুর্বলতা, সেই জিনিসটা আমার কাটতোই না। রান্নাঘরের গন্ধ কোনোভাবেই সহ্য হতো না। সেই সময়টা আমার সতীনও তো প্রেগনেন্ট, আমাদের তো বেশি দিনের ব্যবধান না, 4 মাসের। তো ও প্রেগনেন্ট অবস্থায় সব কাজবাজ করে, মাঝখানে রমজানও পড়ে, সেই রমজান মাসে ও রোজা থেকে ঘরের সমস্ত কাজ, ইফতার বানানো সব কিছু করছে। তো ওই যে অনন্যা মিমাপু একটা কমেন্ট করছে যে ছোট আপু সবসময় রান্না বান্না করে কেন? আমি যদি সারা জীবন আমার সতীনকে রান্না করে খাওয়াই তাও ওই ঋণ কখনো পরিশোধ করা যাবে না। ও আমার জন্য যা করছে। আর আমার এই যে বিয়ে 3.5 বছর চলতেছে, আমার আম্মু একবারও কিন্তু এই যে এই বাসায় আসে নাই। তো ওই যে প্রেগনেন্সি টাইমে কিন্তু মেয়েরা কম বেশি মায়ের যত্ন পেয়েই থাকে, কিন্তু আমি তো সেটা পাইনি। আমার সতীন কখনো আমাকে আমার মায়ের সেই অভাবটা বুঝতে দেয়নি। ও আমাকে ঠিক সেইভাবে আগলে রাখছে, আমার কখন কি লাগে। আয়শা মানে কাজ করতেছে, কাজের মাঝখানে একটু পর পরে মানে আয়শা তোমার কি শরীর খারাপ কমছে, বমির ভাব গেছে, আসো তোমাকে খাওয়াই দেয়। এত কিছু করার পরেও ও নিজেও তো প্রেগনেন্ট, ওরও তো খারাপ লাগে সারাদিন কাজবাজ করার পরে, তাও আমাকে জোর করে খাইয়ে দিত যে না এভাবে যদি তুমি থাকো তাহলে তো হবে না না খেয়ে থাকলে। মানে এতটাই কেয়ার করছে আমার সতীন। তো মানে আপনারাই বুঝেন যে সে আমার প্রতি কতটা সাপোর্টিভ, আর কতটা সাপোর্টিভ হলে আমরা আবার দ্বিতীয়বারের মতো একসাথে মা হওয়ার মানে পরিকল্পনা করতেছি। বা প্রায় আমাদেরকে একটা কমেন্ট করেন যে কি জানি সতীন কখনো আপন হয় না।
আপনার সতীন কখনো আপনার জন্য এত কিছু করছে, আমি এতক্ষণ যা বলছি আমার সতীন এগুলো আমার জন্য করছে, বা আমি আমার সতীনের জন্য এগুলা করছি, আপনারা তো কখনো আপনই ভাবতে পারেন না সতীনকে, ভাবেন যে ও আমার সতীন মানে ও আমার শত্রু। এরকম একটা সম্পর্ক আমাদের সমাজে, শুধু আপনাদের দোষ না, এটা হচ্ছে মানুষজনই বানাইছে এই সম্পর্কটাকে এমন। চাইলেই কিন্তু ভালো থাকা যায়। আর আপনাদেরকে কেউ কখনো এমনভাবে যত্ন করে নাই, কেউ মানে কি সতীন জিনিসটা আমি মিন করতে চাইছি করে নাই, সেই জন্য আপনারা সতীনকে আপন ভাবতে পারেন না, এটা হচ্ছে আপনাদের ব্যর্থতা। কিন্তু আদতে সতীন আপন হয়, ফোনের মতো সতীন পাওয়া গেলে সতীনও আপন হয়। তারপর আরেকটা কমেন্ট করেন যে আমার চাচি খালারা তো 27 বছর 30 বছর ধরে 4 সতীনের 3 সতীনের সংসার এমন করে আসতেছে, সেই তুলনায় তো আপনাদের সংসার মাত্র 3.5 বছর, কিছুই না। বলি যে এখন এই যুগে এসে নর্মাল বিয়ে 1-2 বছর টিকানো অনেক মুশকিল, সেই জায়গায় আমরা সতীন নিয়ে 3.5 বছর কোন অংশে আপনার কম লাগে? আমার কাছে জিনিসটা অনেক হাস্যকর লাগে যে আপনারা 3.5 বছর সময়টাকে এত কম করে কিভাবে দেখেন। আর আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মিলেমিশে থাকতেছি, ভবিষ্যতেও যাতে মিলেমিশে থাকতে পারি অবশ্যই দোয়া করবেন। আজকের ভিডিওতে আমি আর বেশি কিছু বলবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।